সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। দর্শক, আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি। আমার ডান দিকে আছেন সিনিয়র সাংবাদিক কলামিস্ট মাহবুব আলম, বাম দিকে আছেন অ্যাডভোকেট গাজী তৌহিদুল ইসলাম, সদস্য সচিব বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর অভ্যুত্থান তাই বলে। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের শেখ মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কি হয়। গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিগত সরকারের যাবতীয় স্বৈরাচারী ও ফ্যাসিবাদী নীতির ধরনকে চিহ্নিত করবার চেষ্টা করছি, খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 23 জুলাই 2025। গত 16 বছরের শুধুমাত্র এই দিনটিতে কি কি ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2010 ক্ষমতা ব্যালটের মাধ্যমে আসে তা প্রতিষ্ঠা করতে চাই হাসিনা। 2012 30,000 কোটি টাকার 18 প্রকল্পের ভাগ্য অনিশ্চিত। 2013 তত্ত্বাবধায়ক মেনে নিয়ে দেশকে সংঘাতের হাত থেকে বাঁচান। 2014 র্যাব সংস্কারের ঊর্ধ্বে, বাতিল করতেই হবে ফখরুল। 2015 রাজউক ভবনে টেন্ডারবাজি, আটক 6। 2016 গুলিতে বাংলাদেশি নিহত, লাশ নদীতে ফেলল বিএসএফ। 2017 শিক্ষার্থীদের উপর পুলিশি হামলা, রাজধানীতে প্রতিবাদ। 2018 আন্দোলনকারীদের পেটালো ছাত্রলীগ। 2019 বকশীগঞ্জে বন্দুকযুদ্ধে নিহত 1। 2021 ইমরান খানের জন্য আম পাঠালেন প্রধানমন্ত্রী। 2022 সমাপ্ত প্রকল্পের গাড়িতে 1000 কোটি টাকার জ্বালানি ব্যয়। 2024 সরকার টিকে থাকতে পারবে না ফখরুল। দর্শক, আমরা দেখে নিলাম গত 16 বছর ধরে শেখ হাসিনা কিভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সাধারণ মানুষের মুখোমুখি দাঁড় করিয়ে মানুষের মৌলিক অধিকার, মানবিক অধিকার সব কেড়ে নিয়েছিল। এসব বিষয় নিয়ে আলোচনা শুনব অতিথিদের মুখ থেকে। শুরুতেই যাচ্ছি মাহবুব আলম, আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি 2012 সালের একটি খবর, 30,000 কোটি টাকার 18 প্রকল্পের ভাগ্য অনিশ্চিত। একটি জাতীয় দৈনিকের শিরোনাম ছিল এটি। এসব প্রকল্প কি শুধুই কমিশন ভিত্তিক প্রজেক্ট বাণিজ্যের অংশ ছিল? জনগণের করের টাকা এভাবে করাটা কি কোনো জনগণের প্রতিনিধিত্বকারী সরকারের কাজ কিনা? জনগণের প্রতিনিধিত্বকারী সরকারই ছিল না 2012-তে। কারণ 2008-এর যে নির্বাচনটা হয়েছিল, ওই নির্বাচন প্রশ্নবিদ্ধ নির্বাচন। আর নির্বাচিত হলেই যে জনগণের প্রতিনিধিত্ব করে একটা সরকার, বিষয়টা এমন না। কারণ আপনারা জানেন, যাদেরকে আমরা বড় ফ্যাসিস্ট বলছি, ফ্যাসিস্ট হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃত, সেই হিটলার কিন্তু জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসেই ফ্যাসিস্ট হয়েছিল। মানে তুমুল জনপ্রিয় ছিলেন তিনি, এবং তিনি জনপ্রিয় ছিলেন, শুরুর দিকেও জনপ্রিয় ছিলেন। তা এই সরকারটা আমরা যেটা বলি যে মানে ধীরে ধীরে স্বৈরাচারী রূপ নিয়েছে এবং তারপরে তারা ফ্যাসিজম কায়েম করেছে। আমি কিন্তু এই বক্তব্যের সাথে একমত না। কারণ এই শেখ হাসিনা তো হঠাৎ করে মাটি ফুঁড়ে বের হয় না, সে তো আওয়ামী লীগের রাজনীতির উত্তরাধিকার। তা আওয়ামী লীগের যে ফ্যাসিজম প্রতিষ্ঠা করেছিল, স্বাধীনতা উত্তর বাংলাদেশে কিন্তু আওয়ামী লীগ তার স্বৈরাচারী রূপ আমরা দেখেছি, এবং সেই সময়ই কিন্তু মানে ফ্যাসিজমের প্রতিষ্ঠা লাভ করে আওয়ামী লীগ এবং তার বাবা শেখ মুজিবের নেতৃত্বে।
কাজেই সে উত্তরাধিকারটা শুধু বহন করেছে। মানে ফ্যাসিজমের উত্তরাধিকার বলতে উত্তরাধিকার সূত্রে শেখ হাসিনা ফ্যাসিস্ট। তো সেই সময় এটা শুধু কমিশন বাণিজ্যের বিষয় না, এইখানে পুরোপুরি টাকা পয়সার ভাগ বাটোয়ারার বিষয়। কমিশন হচ্ছে বড় বড় প্রকল্পে, এটা আমরা জানি এক ধরনের কমিশন, বিশেষ করে আমলারা খেয়ে থাকে। এবং এটা কেন জানি না, আমাদের এখানে খুব মজার ব্যাপার হচ্ছে যে এটা খুব হাসি তামাশা করেই মানুষ উড়াইয়ে দেয় যে আমলারা এত বড় একটা প্রজেক্টের স্পিড মানি করছে, হ্যাঁ এটা স্পিড মানি হিসেবে ধরে নেয় বা উপহার মনে করে, এটা উপহার মনে করে, গিফট মনে করে। এটা আমি খুব অবাক হই যে এটাকে কেউ মাইন্ড করে না। কিন্তু এই শেখ হাসিনার সময় এই ঘটনাগুলো শুধু এর মধ্যে সীমাবদ্ধ ছিল না, তারা খুঁজে খুঁজে প্রজেক্ট করত। আর ওই 12 সালে এসে এর ভবিষ্যৎ অনিশ্চিত হচ্ছে, সেখানে মানে যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলতে পারি যে আমাদের ঢাকার যে গুলিস্তান থেকে যে পর্যন্ত ফ্লাইওভারটা হয়েছে, যাত্রাবাড়ি ফ্লাইওভার, তো এই যাত্রাবাড়ি ফ্লাইওভার কিন্তু হওয়ার কথা ছিল বেলহাসা এই ফ্লাইওভারের মানে কি বলে ঠিকাদার অর্থায়ন করার জন্য এসেছিল। দুবাই ভিত্তিক একটা প্রতিষ্ঠান বেলহাসা। আচ্ছা, খুব বড় প্রতিষ্ঠান কিন্তু বেলহাসা পরে এখান থেকে ফেরত যায় কি কারণে? ওরিয়ন গ্রুপ এর সাথে পরে যুক্ত হয় এবং এটা 1/11-এর পরে যে ব্যাপারটা আসে, ওরা মানে ওদের কাছে এই পরিমাণ অর্থ দাবি করা হয় এবং তারা খুব বিস্মিত হয়ে যায় বেলহাসা যে আমরা তো এক দফা দিয়েছি, আবার দেব কেন? তো ওদের কাছে কথা হলো যে দিয়েছেন তো, আগে দিয়েছেন, আমাদের তো দেন নাই, এটা 1/11 সরকারকে দিয়েছেন, এখন আমাদের সময়ে যেহেতু, তাহলে আমাদেরকেও দিতে হবে, মানে হাসিনা সরকারকেও দিতে হবে। আচ্ছা, এবং তখন তাদেরকে বলা হয় আপনারা প্রজেক্ট একটু ঠিকঠাক করে বাড়ায় নেন, ওটা বরাদ্দ বাড়িয়ে নেন। ওটা ছিল গুলিস্তানে এসে নামবে, পরে যে বাড়ায় একটু দূরে নেওয়া হয়েছে। কিন্তু এই সামগ্রিক মানে এই যে এই চরম দুর্বৃত্তায়ন দেখে বেলহাসা বুঝে যায় যে এইখানে আসলে কাজ করা যাবে না। পরে যাই হোক, ওরিয়ন তার নিজের মতো করে এই কাজটা করে। তো এই হলো তৎকালীন সময়ের শাসনের যে এই দুর্নীতি। এরা তো শুধু মানুষের উপরে নির্যাতন করে নাই, এরা রাষ্ট্রীয় সম্পদ এইভাবেই লুট করেছে। একেবারে ঘৃণিত ফ্যাসিস্টের সাথে শেখ হাসিনার ফ্যাসিজমের কি কোনো পার্থক্য খুঁজে পান কোথাও? পার্থক্য আছে, খুব বড় রকমের পার্থক্য আছে। যেমন ধরেন, ফ্যাসিস্ট হিসাবে যারা স্বীকৃত বা ধিকৃত পশ্চিমা বিশ্ব এবং মানে আধুনিক বিশ্বে, তার মধ্যে বলা হয় হিটলার, মুসোলিনি, তোজো, ফ্রাঙ্কো, এরাই হচ্ছে মানে ফ্যাসিস্ট হিসাবে বিশ্বব্যাপী স্বীকৃত। কিন্তু এই যে হিটলার, মুসোলিনি, তোজো বা ফ্রাঙ্কো, এদের মধ্যে কিন্তু দেশপ্রেম ছিল, এরা কিন্তু দেশপ্রেমিক ছিলেন। তারা জনগণের উপরে নিজের জাতিকে তারা নিজের জাতিকে আফোর্ড করতেন। এখন অতি জাতীয়তাবাদী বা উগ্র জাতীয়তাবাদ ইত্যাদি কারণে তারা ফ্যাসিস্ট হয়ে গেছে, টার্মের কারণে আটকে গেছে, তারা ফ্যাসিস্ট হয়ে গেছিলেন। যেমন মুসোলিনি কিন্তু অর্থ লেনদেনের সাথে কিন্তু তার যে মানে তার যে স্বৈরাচারী চরিত্র, সেটা হচ্ছে তার শাসন ক্ষমতার জায়গা থেকে। তো পার্থক্যটা এই জায়গায়, তাদের দেশপ্রেমটা ছিল। তারা মানে বাইরের থেকে টাকা দেশকে বিকিয়ে দেন নাই, না, বাইরের থেকে টাকা লুট করে নিয়ে এসে তার নিজের দেশে রাখতেন। তার নিজের দেশের টাকা তারা পাচার করে নাই, 1 টাকাও যেতে দিতেন। কারণ হিটলারের মানে এই যে দম্ভ বা হিটলারের যে দ্বিতীয় মহাযুদ্ধ শুরু করার কারণটা কি? অন্যতম কারণ ছিল যে আমরা ব্লু ব্লাড ইত্যাদি, এবং তার সাথে মূল বিষয়টা ছিল কিন্তু যে আমরা এত বড় দেশ, আমাদের কোনো উপনিবেশ নাই। ব্রিটেনের উপনিবেশ আছে, ফ্রান্সের উপনিবেশ আছে, তারা উপনিবেশের ভাগ, তারা শেয়ার, অর্থাৎ জার্মানির, নট হিটলার, জার্মানির শেয়ারটা, জার্মানিকে তিনি আরো বেশি আপহোল্ড করতে চাইছিলেন, শেয়ারটা নিশ্চিত করার জন্য, মানে বিশ্বের অন্য জায়গার শোষণে জার্মানির অংশগ্রহণটা নিশ্চিত করার জন্যই কিন্তু দ্বিতীয় মহাযুদ্ধের সূচনা করেন।
তাহলে দেখেন তারা তার নিজের দেশের জন্য করতে গেছিল, অন্য দেশের সাথে অন্য দেশের সাথে যুদ্ধও করেছে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়েছে এটা খুব দুর্ভাগ্যজনক যে এদের মধ্যে কোনো দেশপ্রেমী ছিল মানে না। নিজের দেশ বিকিয়ে এরা নিজের দেশটাকে বিক্রি করে দিয়ে না, শুধু দেশ বিক্রি না, মানে একটা হচ্ছে যে সাধারণভাবে দেশের সম্পদ তুলে দেওয়া শুধু না, এরা দেশের সার্বভৌমত্বই বিক্রি করে দিয়েছিল, সার্বভৌমত্ব, এবং এদের ন্যূনতম আত্মমর্যাদা বোধ ছিল না। সেই সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কলকাতায় একটা বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলেন। তো সেইখানে শেখ হাসিনাকে পরিচয় করায় দেওয়া হয় মঞ্চে, মাইকে, প্রকাশ্যে 2 থেকে 2.5 হাজার শ্রোতা ছিল, দর্শক ছিল, তার সামনে পরিচয় করে দেওয়া হয় এখন মানে উদ্বোধন করবেন বাংলাদেশের মুখ্যমন্ত্রী শেখ হাসিনা। এবং এইটার সাথে সাথে এটি আর সংশোধনীও করেনি, সাথে সাথে তো সংশোধনী দেওয়ার কথা, অথবা শেখ হাসিনা নিজেই তো বলবে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নিজে বক্তৃতার সময় ক্লারিফাই করতে পারতেন, বলতে পারতেন, এটাও বলা হয় নাই। পরের দিন ওদের দেশের পত্রিকায় এই ভুলটা ধরেছে, কিন্তু দুর্ভাগ্যজনক সেই সময় বাংলাদেশের কোনো পত্রিকায় এই রকম একটি ঘটনা কলকাতার বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে হয়েছে টোটালটা চেপে গেছে। তার মানে এদের আত্মমর্যাদা বোধও নাই, আত্মসম্মান বোধও নাই, এরা এত নির্লজ্জ, এত নির্লজ্জ। যেমন আরেকটা নির্লজ্জতার একটা উদাহরণ দেই, শেখ হাসিনা দিল্লিতে যে রান্না করে ভাপা ইলিশ খাওয়াইছে ওদেশের রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে, এটা আমাদের দেশের পত্রিকায় গর্বের সাথে তুলে ধরা হয়েছে। অত্যন্ত মানে এটা একটা মানে একটা বিরাট কাজ করে ফেলেছে, বুয়াগিরি করে এসেছে, বুয়াগিরি করে এসে বিরাট বড় কাজ করে এসে দিল্লিতে তার রাইসিনা রোডের রাষ্ট্রপতি ভবনের রান্নাঘরে শেখ হাসিনা অ্যাপ্রন পরে রান্না করছে, এবং সেই ছবি বাংলাদেশের পত্রিকায় দিয়েছে যে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সাথে তার সম্পর্কের কারণে তাকে ভাপা ইলিশ রান্না করে খাওয়াইছে, এবং ইলিশটাও নিয়ে গেছিল বাংলাদেশ থেকে। তা এর চেয়ে নির্লজ্জতা কি হয়? কারণ এটা তো হেড টু হেড কথা হবে। তার মানে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের স্বাতন্ত্র্য বোধ, আমাদের আত্মমর্যাদা সবকিছু বিকিয়ে দিয়ে তিনি ব্যক্তিকেন্দ্রিক চিন্তায় মানে তার মানে ওই মানে ঐতিহাসিক ফ্যাসিজমের সাথে শেখ হাসিনার ফ্যাসিজমের কিছুটা পার্থক্য আছে, বড় রকমের পার্থক্য। মানে ওই ফ্যাসিস্টরা তাদের দেশ এবং জাতিকে আফোল্ড করতে চেয়েছে, আর শেখ হাসিনা শুধুমাত্র শেখ বাড়ির লোকজনকে আফোল্ড করতে চেয়েছে। শেখ বাড়ি না, মানে একটা পরিবার এবং তার দল একটা। হ্যাঁ, তো এই যেটা বলছিলাম যে ওই ঘটনার মধ্য দিয়ে কি প্রমাণ করে হচ্ছে শেখ হাসিনা এইটা খুব ভালো করে জানতেন, বাংলাদেশে তাকে ক্ষমতায় থাকতে হলে ভারতের সমর্থন দরকার, দাস হয়ে থাকতে হবে, দাস হয়ে থাকতে হবে। তাহলে এই দাস, এবং তিনি কার্যত বাংলাদেশের মুখ্যমন্ত্রীর ভূমিকাই পালন করে। দাসও তো সবসময় হওয়া যায় না। যেমন একটা পাড়ার একটা ছেলে, তার একটা চাকরি দরকার, সে একটা বাড়ির মানে ধনী বাড়িতে যে বলতে পারে না ভাই আপনার দাস হব, আমাকে একটু নিয়ে নেন। তাকে তো যাচাই বাছাই করতে হবে। তাকে শেখ হাসিনা জানে তাকে যাচাই বাছাই প্রণব মুখার্জি ভালো মতো করতে পারে, এবং সেই ক্ষমতা তার আছে। মানে পরীক্ষিত গোলাম, এটা প্রণব মুখার্জি জানে। এই জন্যই সে প্রণব মুখার্জিকে খুশি করার জন্য এই কাজটা করেছিলেন। শুধু তো এইটা না, এরা তো দেশটাকে লিখেই দিছিল। যেমন মাওলানা ভাসানী স্বাধীনতার পরপরই দেশ বিক্রির অভিযোগ করেছিলেন, গোপন চুক্তির অভিযোগ করেছিলেন। আপনারা যদি সেই গোপন চুক্তিতে এখন বেরিয়ে এসছে, সেই গোপন চুক্তিতে কি ছিল? গোপন চুক্তিতে ছিল 7 দফা গোপন চুক্তিতে ছিল বাংলাদেশ কোনো সেনাবাহিনী রাখতে পারবে না, শুধু প্যারা মিলিশিয়া থাকবে, এবং আরও অন্য কিছু ছিল। তাহলে একটা স্বাধীন দেশ আমরা করেছি, সেখানে আমরা সেনাবাহিনী রাখতে পারবো না, সার্বভৌমত্ব, প্যারামিলিশিয়া, এবং সেখানেও শর্ত ছিল এই প্যারামিলিশিয়া কারা হবে? মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী আওয়ামী, ছাত্রলীগ, যুবলীগের ছেলেরা হবে প্যারামিলিশিয়ার সদস্য, অর্থাৎ মুজিব বাহিনীর ছেলেরা হবে প্যারামিলিশিয়ার সদস্য। সেখানে আরেকটা বিষয় ছিল, এটা খুব সিগনিফিকেন্ট, যে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌম শব্দ ওরা উচ্চারণ করে নাই, বাংলাদেশের নিরাপত্তা বিধান করবে ভারতীয় সেনাবাহিনী, এবং ভারতীয় সেনাবাহিনী এই ভূখণ্ডে থাকবে।
মানে সেই চুক্তি এত বছর পরেও আমাদের সামনে এখনো পর্যন্ত না আসাও আমাদের এক ধরনের ব্যর্থতা। মাহবুব ভাই, আপনার কাছ থেকে আবারও শুনবো একই বিষয়ে। অ্যাডভোকেট গাজী তৌহিদুল ইসলাম, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, মাহবুব ভাই অনেক ইতিহাসের গোপন তথ্য বের করে দিলেন। আমরা আসলে এই গোপন তথ্যগুলো জানি না কেন, বা জানতে চাইনি কেন? কেন জাতির সামনে পরিষ্কার হলো না যে আওয়ামী লীগের, মাহবুব ভাই একটি ভালো কথা বলেছেন যে শেখ হাসিনা 2009-এর পরে কিন্তু ফ্যাসিস্ট হয়নি। আওয়ামী লীগ জন্মগতভাবেই আফটার 71-ই তারা ফ্যাসিস্ট হয়ে গিয়েছিল, জাস্ট উত্তরাধিকারের ফ্যাসিস্ট ছিলেন। 1971 সালে বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে, সমসাময়িক সময় কিন্তু আপনি যদি 3টা দেশের কথা মনে করেন, সেই একটা হচ্ছে আমাদের মালয়েশিয়া, পাশাপাশি আরেকটা হচ্ছে সিঙ্গাপুর, এগুলো কিন্তু একই সময় পাশাপাশি হলো, কাছাকাছি সময় ভিয়েতনাম, কাতার, হ্যাঁ কাতার, অলমোস্ট। অর্থাৎ এই 4-5টা আমরা যেগুলো চোখের সামনে দেখতে, এগুলো সব এই 2-3 বছরের এদিক সেদিক। তো আপনি দেখেন সেক্ষেত্রে 1971 সালে দেশ স্বাধীন হওয়ার পর থেকে আমরা বাংলাদেশ এখন কোথায় রয়েছি, আর সেক্ষেত্রে সিঙ্গাপুর কোথায় গিয়েছে, মালয়েশিয়া কোথায় গিয়েছে, ভিয়েতনাম কোথায় গিয়েছে, মানে এই যে বেসিক তাদের মধ্যে হয়েছে, এটা কিন্তু সমস্ত জায়গাটা হচ্ছে, এটা কিন্তু হলো অন্যতম কারণ হচ্ছে এটা কিন্তু ফ্যাসিজম। কারণ হচ্ছে বাংলাদেশ 1971 সালে দেশ স্বাধীন হওয়ার পর থেকে যে আপনি দেখবেন শেখ মুজিবুর রহমানের যে তার কার্যকলাপগুলো ছিল, সেখানে কিন্তু একবারে প্রথম থেকে সে কিন্তু ফ্যাসিজমের গোড়াপত্তন করেছে। মাহবুব ভাই যেটা দিয়ে শুরু করেছে, এই যে বাংলাদেশে মুজিব বাহিনীর যে উত্থান হয়েছে, এই মুজিব বাহিনীর মধ্য থেকে বাংলাদেশকে কিভাবে করে বাংলাদেশকে দীর্ঘদিন সময় এটাকে শাসন করবে, তার একটা রূপরেখা কিন্তু মুজিব বাহিনী বাংলাদেশে দিয়েছে। সেই রূপরেখার ধারাবাহিকতা ধরেই কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় আসার পরেও কিন্তু সেটা করেছে। আমরা একটা ব্যাপার দেখব যে আমরা যখন 90 সালের আমরা বলবো স্বৈর শাসক এরশাদ সাহেবের যখন পতন হলো, পতনের পরে শেখ হাসিনা কিন্তু বারবার তার স্বৈরাচারী রূপটা প্রকাশ করার চেষ্টা করেছে, কিন্তু তৎকালীন সময়ে 90-এর পরে বিশেষ করে ছাত্র জনতার আন্দোলন, এদের বিভিন্ন কাজের কারণে, বিভিন্ন প্রক্রিয়ার কারণে সে তার মানে সেই যে স্বৈরাচার, সেই স্বরূপটা উন্মোচন করার সুযোগ হয়তো প্রপারলি পায়নি। যখন সে পেয়েছে, তারপরে আপনি দেখেন এই টানা 17 বছর সে ক্ষমতায় আসার পর থেকে সে কিন্তু চাইলে এই দেশটাকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারতো। কেমন করে পারতো? মানে স্বৈরশাসক হিসেবে সে সব কিছু করেছে, সব ঠিক আছে, কিন্তু এ দেশের টাকাগুলো যদি পাচার করে সেই আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, বেগমপাড়া যেগুলো তৈরি করেছে, এই জায়গাগুলো যদি আমাদের না যেত, এই টাকাগুলো আমাদের যদি বাংলাদেশে থাকতো, তাহলে অটোমেটিকলি কিন্তু বাংলাদেশ একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার একটা ভালো অর্থনৈতিক রাষ্ট্র হতো, ভালো রাষ্ট্র হওয়ার সুযোগ ছিল। কিন্তু যেহেতু তার চিন্তা চেতনাটাই শেখ হাসিনার ছিল স্বৈরতান্ত্রিক, এবং প্রথম চিন্তার থেকে শেষ পর্যন্ত সেই স্বৈরাচারী আবরণ থেকে সে খোলস বের হতে পারেনি। আর তার পুরোটা চিন্তা ছিল তার পুরো ব্যক্তিকেন্দ্রিক, অর্থাৎ আজকে যে শেখ পরিবারের বাইরে তার কোনো চিন্তা ছিল না। আর শেখ পরিবারের বাইরে সে কাউকে কিন্তু অ্যাজ এ মানুষ হিসেবেও ট্রিট করেনি। শেখ হাসিনার পতনের 2 দিন আগে সে শুধুমাত্র যারা রিলেটিভ তাদের একটা মেসেজ দিয়েছে, লিভ দিস কান্ট্রি, শুধু এইটুকু একটা মেসেজ ছিল। এটা কিন্তু আপনাদের বিভিন্ন পত্রিকা সাংবাদিকদের এটা ফলো করে আসছে, লিভ দিস কান্ট্রি। তাহলে আপনি দেখেন আজকে শেখ হাসিনার মতো স্বৈর শাসক কি করলো, তার এখানে লক্ষ লক্ষ লোকজন আওয়ামী লীগ করতো, তার ফলোয়ার্স ছিল যে লোকগুলো, সমস্ত লোকগুলোকে বিপদে রেখে তিনি পালিয়ে দেশ থেকে চলে গেছে, শুধুমাত্র তার পরিবার, তাপস, ফজলিনুর তাপস, পরশ, শেখ সেলিম সহ তার পরিবার নিয়ে পালিয়েছে। অর্থাৎ এদেশের সাধারণ মানুষ যারা, কিছু মানুষ হলেও তো শেখ হাসিনাকে ভালো বাসুক না বাসুক অথবা দীর্ঘদিন যাবত তার ফলোয়ার্স ছিল, সেই ফলোয়ার্স লোকগুলোকে সে রেখেও তিনি কিন্তু পালিয়ে গেছেন। তার মানে একেবারে ব্যক্তিতান্ত্রিক চিন্তা ভাবনা, একেবারে ব্যক্তিতান্ত্রিকের বাইরে চিন্তা করার সুযোগ পায়নি। তহিদ ভাই, আরেকটি বিষয় আপনার কাছ থেকে একটু ছোট করে শুনতে চাই। 2017 সালের খবর, শিক্ষার্থীদের উপরে পুলিশি হামলা, রাজধানীতে প্রতিবাদ, শিক্ষা প্রতিষ্ঠানে রাষ্ট্রীয় বাহিনী হামলা। এটি নানান সময় শিক্ষার্থীরা নানান দাবিতে আন্দোলন করেছে, কিন্তু এইভাবে শিক্ষা প্রতিষ্ঠানে হামলা, রাবার বুলেট, লাঠিচার্জ এবং গ্রেপ্তার, বিশেষ করে বিশ্ববিদ্যালয় বা হলগুলোতে, এটি কি সহসা শুনেছেন?
এই পথে কেন হাঁটতে গেল এবং চূড়ান্ত পরিণতি কিন্তু তার এই ছাত্রদের হাতেই হলো। আমরা 1952 ভাষা আন্দোলন দেখেছি। 52 ভাষা আন্দোলনে সেক্ষেত্রে আমরা পাকিস্তানি বাহিনীর আক্রমণটার ধরনটা কি দেখেছি, সেখানে কিন্তু তারা প্রকাশ্যে ছাত্রদের আন্দোলনে তারা বাধা দিয়েছে, কিন্তু প্রকাশ্যে ছাত্রদের উপরে বুলেট ক্যাম্পাসে ঢুকে বুলেট দিয়ে গুলি করেছে, রাবার বুলেট চার্জ করেছে, গুলি করেছে, সেটা কিন্তু হয়নি। কেন হয়নি? সেখানে কিন্তু তারা কিন্তু সবসময় একটা জিনিস দেখেছে, এটা আমার উপলব্ধি, যে তারা সবসময় ছাত্রদেরকে আর সাধারণ মানুষদের থেকে আলাদা ভাবতো। কেন আলাদা ভাবতো? কারণ শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। আজকে একটা ঢাকা ইউনিভার্সিটির, তার মানে তিনি আসলে শিক্ষার্থীরা যাতে প্রতিবাদী না হয় বা সঠিক শিক্ষায় শিক্ষিত না হয় এবং নৈতিক শিক্ষায় যাতে শিক্ষিত না হতে পারে বা দেশপ্রেম তাদের মধ্যে জন্ম না নেয়, এই কারণেই তিনি এই পদ বেছে নিয়েছেন। ধন্যবাদ তৌহিদ ভাই, আপনার কাছ থেকে শুনবো। মাহবুব ভাই, আরেকটি বিষয় জানতে চাচ্ছি যে শিক্ষার্থীদের উপরে এই যে হামলা মামলার খবরের রেশ ধরে 2024 সালের আজকের এই দিনে সারা দেশেই যখন শিক্ষার্থীরা বিক্ষুব্ধ আন্দোলন করছিলেন এবং বন্দুকের নলের সামনে তারা বুকের পাঁজরকে ঢাল বানিয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন, ঠিক তখনই মির্জা ফখরুল বলেছিলেন বিএনপি মহাসচিব সরকার টিকে থাকতে পারবে না। তো তারপরেও তো মির্জা ফখরুল বুঝতে পেরেছিলেন, কিন্তু শেখ হাসিনা কি বুঝতে পারেননি? তিনি তারপরেও তো রক্ত ঝরিয়েছেন প্রচুর। মির্জা ফখরুল তো একজন অভিজ্ঞ রাজনীতিবিদ, জনগণের পালস তিনি বোঝেন এবং মাঠের যে উত্তাপ, সে তার যে একটা পরিণতি কোন দিকে যাচ্ছে এটা বোঝেন। তিনি এটা সতর্ক করেন নাই, তিনি আসলে ছাত্র আন্দোলনের সাথে যারা যুক্ত ছিল তিনি তাদেরকে বার্তা দিতে চেয়েছেন, মানে ইন্সপায়ার বার্তা দিতে চেয়েছেন যে তোমরা হাল ছেড়ো না, তোমাদের আরও সাহস নিয়ে এগিয়ে যাও, তোমাদের জয় নিশ্চিত। তিনি এই বার্তাটা দিতে চেয়েছিলেন। একজন অভিজ্ঞ রাজনীতিবিদ হিসাবে এইটাই তার দায়িত্ব ছিল, কর্তব্য ছিল এবং তিনি সঠিকভাবে এই দায়িত্ব এবং কর্তব্য এই জায়গাটিতে দাঁড়িয়ে আজকে আমরা যখন আলোচনা করছি তখন গণ অভ্যুত্থান বলেন বা বিপ্লব বলেন বা শেখ হাসিনার পালিয়ে যাওয়ার 1 বছর পূর্ণ হতে চলল। এই গত 1 বছরে আমরা তো নতুন বন্দোবস্ত বা নতুন এক ধরনের রাজনৈতিক ধারা শুরু করবার চিন্তা বা চেষ্টা করেছি, বা এরকম এক ধরনের স্বপ্ন ছিল আমাদের। কতটুকু পেরেছি? চাওয়া পাওয়ার হিসেব যদি করতে বলা হয়, আমাদের প্রত্যাশা তো আকাশচুম্বী। আমার ব্যক্তিগত প্রত্যাশাও আকাশচুম্বী, জনগণের প্রত্যাশাও আকাশচুম্বী। কিন্তু বাস্তবতা এই আকাশচুম্বী প্রত্যাশা এত অল্প সময়ে মানে পূরণ করা বা পূরণ হওয়া সম্ভব নয়। তার চাইতেও বড় কথা হলো এই সময়টাতে যে সরকারটা ছিল, এই সরকারকে এত বেশি সমস্যার সম্মুখীন হয়েছে, আমার ধারণা পৃথিবীর কোথাও এই সমস্যাটা ফেস করতে হয় নাই। যে একটি সরকার আসার, একটি সরকার নতুন দায়িত্ব নিতে যাচ্ছে, তখন তার সচিবালয় খালি হয়ে গেছে, পালায়ে গেছে, মসজিদের ইমাম পালায়ে গেছে, বাইতুল মোকাররমের খতিব পালায়ে গেছে, পুলিশ পালায়ে গেছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালিয়ে গেছে, হাইকোর্টের প্রধান বিচারপতি তিনিও চোরের মতো পালিয়ে গেছেন গাড়িতে করে। তো এই যে একটা অবস্থা, এই রকম অবস্থা আমার মনে হয় আমি যতটুকু বিপ্লবের ইতিহাস পড়েছি তাতে কিন্তু আমি এই রকম অবস্থা দেখিনি। আমি রুশ বিপ্লবের ইতিহাসেও দেখেছি মন্ত্রিসভা পালিয়ে গেছে, কেনিসকের নেতৃত্বে মন্ত্রিসভা পালিয়ে গেছে। কিন্তু তারপরে আমরা কি দেখলাম যে নিচে ওয়ার্ড পর্যায়ের যারা মানে কাউন্সিলর আছে, মেয়র আছে, চেয়ারম্যান আছে, অনেক অফিসের পিয়নও পালিয়েছে, অনেক অফিসের পিয়নও পালিয়ে গেছে। যে এইরকম একটা অবস্থায় যিনি দায়িত্ব নেন তাকে এই সব ঠিকঠাক করে নিয়ে এসে একটা কিছু করতে যাওয়া, এটা বেশ কঠিন কষ্টসাধ্য কাজ। তো আমি মনে করি আমাদের সরকার এই কষ্টসাধ্য কাজটা অত্যন্ত ধৈর্য এবং মেধার সাথে দায়িত্ব পালন করছে। এই জন্য আমি অবশ্যই বর্তমান অন্তর্বর্তী সরকার সামনের প্রত্যাশাও তো অনেক, সামনেও তো আমাদের অনেক প্রত্যাশা আছে, কিন্তু সেই প্রত্যাশা পূরণ করবার জন্য রাজনৈতিক দল এবং সরকারের কেমন ভূমিকা রাখা উচিত বা কেমন কার্যক্রম? আমি আগেই বলেছি আমাদের প্রত্যাশা আকাশচুম্বী, কারণ আমাদের প্রত্যাশার মুখ্য কি যে একটি জনগণতান্ত্রিক রাষ্ট্র কায়েম হবে। তা জনগণতান্ত্রিক রাষ্ট্র কায়েমের বিষয়টা কি হবে? জনগণের অংশগ্রহণ থাকতে হবে। তা জনগণের অংশগ্রহণ তো মানে নির্বাচনের মাধ্যমে জনগণের অংশগ্রহণটা নিশ্চিত হয়। তা সেই জনগণের অংশগ্রহণের জন্যে যে নির্বাচন
মানে নির্বাচিত সরকার করা বা নির্বাচনের ব্যবস্থা করা, এবং সেই নির্বাচিত সরকারের কাছেই আমাদের যেমন প্রত্যাশা আছে, এটা তো একটা সময়ের ব্যাপার। তা আমি আশা করছি যে মানে এই গণ অভ্যুত্থানের বড় আকাঙ্ক্ষাই হচ্ছে জনগণের সরকার কায়েম, জবাবদিহিমূলক সরকার কায়েম। তো সেটা হবেই, আমি এটা বিশ্বাস করি, এবং এটা যত দ্রুত সম্ভব এটা হবে। কিছু সমস্যা আছে, আইন শৃঙ্খলার সমস্যা আছে, তারপরে প্রস্তুতির ব্যাপার আছে। আমার ধারণা এই প্রস্তুতি দ্রুততম সময় হয়ে যাবে। আর অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে অঙ্গীকার করা হয়েছে ফেব্রুয়ারি মাসে নির্বাচন, জাতীয় নির্বাচন হবে। আমার মনে হয় ফেব্রুয়ারি মাসেই হবে। যদি একটু এদিক ওদিক হয় 1 মাস 2 মাস, মানে এতে তো মহাভারত অশুদ্ধ হবে না। কিন্তু একটি নির্বাচিত সরকারের যে আমাদের প্রত্যাশা, জনগণের প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ হলে এই গণ অভ্যুত্থানের প্রাথমিক মানে বিজয়টা বা প্রাথমিক যে সফলতা সেইটা আমরা পাবো। জি, ধন্যবাদ। গাজী তৌহিদ ভাই, আপনার কাছ থেকে শেষ করব একই প্রসঙ্গে। আসলে প্রত্যাশা প্রাপ্তির যোগফল 1 বছর পরে করছে, সবাই করছে, আমরাও করছি। অবশ্যই সামনের পথটাও সুন্দর প্রত্যাশা করি। সেজন্য আসলে রাজনৈতিক দল বা রাজনৈতিক নেতৃত্বের কাছ থেকে এবং সরকারের কাছ থেকে কেমন ভূমিকা বা কেমন কার্যক্রম প্রত্যাশা করেন? বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ওনারা প্রাণপণ চেষ্টা করছে এই ভঙ্গুর 24-এর পরে, অর্থাৎ 2024 সালে যে নতুন বাংলাদেশ সৃষ্টি হলো, এই বাংলাদেশটাকে সুন্দরভাবে করার জন্য ওনাদের চেষ্টার কোনো ত্রুটি নেই। কিন্তু পাশাপাশি বলবো যে তাৎক্ষণিকভাবে একটা নির্বাচিত সরকার এবং অনির্বাচিত সরকারের মধ্যে বেসিক যে পার্থক্যটা আমরা দেখব, যে একটা অনির্বাচিত সরকার থাকার কারণে সেক্ষেত্রে ধরেন বর্তমানে এই বিভিন্ন মানে আপনার সেক্টর থেকে এই দাবি ওই দাবি এগুলো নিয়ে সরকার যে স্বাভাবিকভাবে কাজ করবে, রুটিন ওয়ার্ক করবে, তা সেই রুটিন ওয়ার্কগুলো ব্যাহত হচ্ছে। তাতে করে হচ্ছে কি, পুরো দেশের জনগণের মধ্যে কিন্তু একটা নেগেটিভ অ্যাপ্রোচ তৈরি হচ্ছে, যে সরকার হয়তো প্রয়োজনীয়ভাবে তাদের যে কার্যকরী ভূমিকা নেওয়া উচিত সেটা করতে পারছে না। কিন্তু আসলে এই বিষয়টা হচ্ছে, পাশাপাশি বলবো আরেকটা বিষয় হচ্ছে, একটি নির্বাচিত সরকার থাকলে ওই নির্বাচিত সরকারের পুরো দেশের মধ্যে বড় একটা বৃহৎ অংশ থাকে যারা তাদের সমর্থক। সঙ্গত কারণেই, সেই সমর্থক থাকার কারণেই যে তারা যেভাবে করে দেশটা পরিচালনা করতে পারে খুব স্মুথলি, সেটা একটু অনির্বাচিত সরকারের জন্য খুব ডিফিকাল্ট। তার কারণ এক্ষেত্রে তাদের নিজস্ব কিন্তু কোনো ওভাবে বলবো তার মানে তাকে পছন্দ করে অথবা তাদের সমর্থিত কেউ নেই। তাদের সমর্থক বা তাদেরকে সাপোর্ট দিচ্ছে কে দিচ্ছে? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যেমন পুলিশ বাহিনী, আর্মি, র্যাব, বিডিআর, প্রশাসনের লোকজন। তো পাশাপাশি হচ্ছে, আর নির্বাচিত সরকারের মধ্যে দেখেন এগুলো তো আছে, কিন্তু পাশাপাশি তার একটা বাড়তি পাওনা হচ্ছে তার দলের একটা বড় সংখ্যক একটা সমর্থক। তবে তারপরও আমি যেটা দেখতে পাচ্ছি, বা আমি একটা সুন্দর বাংলাদেশের একটা ভবিষ্যৎ দেখতে পাচ্ছি, এবং বর্তমান সরকার তাদের আন্তরিকতার কোনো ঘাটতি নেই, বেশ কিছু সংস্কার করতেছে, এগুলো কিন্তু এই বাংলাদেশের জন্য অনেক পজিটিভ। এবং আমি মনে করি এই রেগুলার রুটিন ওয়ার্কগুলো এই সরকার করছে, এবং পাশাপাশি আমি মনে করছি আগামী নির্বাচিত সরকারের জন্য যতটুকু সুন্দর কাজগুলো তারা মানে শুরু করে দিতে পারবে তার একটা প্লট ওনারা তৈরি করছে। এবং আমি এই বর্তমান রাজনৈতিক দলগুলোকে সেই কাজে সহযোগী হওয়া এক্স্যাক্টলি, রাজনৈতিক বিশেষ করে বলবো রাজনৈতিক দল যারা এখন রয়েছেন, বিএনপি সহ অন্যান্য দল, প্রত্যেকের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বর্তমান সরকারকে সাহায্য সহযোগিতা করতে হবে, প্রত্যেকের মধ্যে নিজেদের মধ্যে শুরু হয়ে গেছে অলরেডি। এই ভুল বোঝাবুঝিগুলো যদি তাদের মধ্যে নিজেদের মধ্যে হয়, তাহলে এই দেশ ক্ষতিগ্রস্ত হবে। এই 24 জুলাইয়ের যে আমাদের নতুন স্বাধীনতা, এটা ব্যাহত হবে এবং বাংলাদেশ কিন্তু মুখ থুবড়ে পড়বে। জি, ধন্যবাদ অ্যাডভোকেট গাজী তৌহিদুল ইসলাম আপনাকে। ধন্যবাদ মাহবুব ভাই আপনাকেও। প্রিয় দর্শক, 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে নতুন পরিচিত করেছে বাংলাদেশকে। জনগণ শাসকের শোষণ নয়, চায় স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা, যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হবে, প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক। আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি, সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে। দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।